আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত আমাদের স্কুলে। তোমরা সবাই কেমন আছো? আজকে সপ্তম অধ্যায়ের বিজ্ঞান দ্বিতীয় অধ্যায় পার্ট 6 থেকে 11। এখানে আমাদের উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ, প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য ও কাজ এই সম্পর্কে আমরা আলোচনা করব। তো দেখো যে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য এবং কাজ। এই পৃথিবীতে অসংখ্য জীব আছে। তো এই জীবের কেউ এককোষী জীব, কেউ বহুকোষী জীব, অর্থাৎ একেবারে ক্ষুদ্র থেকে অনেক বিশাল আকৃতির জীব এই পৃথিবীতে আছে। তো কেউ এককোষী এবং কেউ বহুকোষী। তো যার এককোষী কোষ টিস্যু বা কোষ, সেটার মাধ্যমে সে তার রেচন, শ্বসন, জনন সব ধরনের কাজ ওই একটা মাত্র কোষের সমন্বয়ে কিন্তু ঘটে থাকে। আর যার বহুকোষ, বিভিন্ন কোষের সমন্বয়ে কাজগুলো হয়ে থাকে। তো মনে করো যদি একটা কোষের সমন্বয়ে সব কাজগুলো চালাইতে হতো, করতে হতো, তাহলে কিন্তু জীবনের ক্ষেত্রে একটা বিশৃঙ্খলা দেখা দিত। তাই বহুকোষী প্রাণীতে বিভিন্ন রকমের কোষ বিভিন্ন কাজে অংশগ্রহণ করে থাকে। ও যদি তাই না হতো তাহলে কিন্তু বিশৃঙ্খলা হতোই। যেমন একটা কোষের কাজ আছে রক্ত সংযোজন করা, অর্থাৎ এক স্থান থেকে অন্য কাছে পরিবহন করা। তার যদি অন্য কাজ করতে হতো তাহলে কিন্তু একটা বিশৃঙ্খলা হতো। তো এই কারণে যে টিস্যুর অর্থাৎ কোষের বিভিন্ন প্রকার কোষ বিভিন্ন প্রকারের কাজ করে থাকে, এর জন্য আমাদের জীবনে বিশৃঙ্খলাটা ঘটে না। তো দেখে যে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য। উদ্ভিদ টিস্যু, টিস্যু কাকে বলে? কতগুলো কোষের সমন্বয়। টিস্যু কতগুলো কোষের সমন্বয় মিলিত হয়ে, কতগুলো কোষ একত্রিত হয়ে যখন কোনো একটা অঙ্গ গঠন করে বা কলা গঠন করে এবং একটা কাজ করে, সেটা কি বলা হয়? টিস্যু বা কলা। তারও দেখো এই উদ্ভিদ টিস্যু কতগুলো কোষ একত্রিত হয়ে যখন কোনো অঙ্গ গঠন করে, তাকে টিস্যু বা কলা বলে। তো এই যে টিস্যু বা কলা, তো উদ্ভিদ টিস্যু ক্ষেত্রে সাধারণত বিভাজন ক্ষমতার উপর ভিত্তি করে দুই প্রকার উদ্ভিদ টিস্যু। একটা হলো ভাজক টিস্যু, আরেকটা হলো স্থায়ী টিস্যু। তো উদ্ভিদ টিস্যু সাধারণত কয় ধরনের? দুই ধরনের হয়ে থাকে। একটা হলো ভাজক টিস্যু এবং একটা হলো স্থায়ী টিস্যু। তো ভাজক টিস্যু কি? অর্থাৎ যার বিভাজন ক্ষমতা আছে, অর্থাৎ ভাগ হয়ে কী হয়? আস্তে আস্তে বৃদ্ধি পায়। যেমন মনে করে একটা মাত্র কোষ, এই একটা মাত্র কোষ দিয়ে সে কী করে? আরও অসংখ্য কোষ আশপাশ দিয়ে তৈরি হয়ে তার দেহকে কী করে? বৃদ্ধি করে। যেমন এই ভাজক টিস্যুটা কোথায়, কোন কোন অঙ্গে থাকে? উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, বর্ধনশীল অঙ্গে থাকে, তারপরে মূলে থাকে, কাণ্ডে থাকে। উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে, মূলে এবং কাণ্ডে এই ভাজক টিস্যু অবস্থান করে। কিভাবে বিভাজন হয়? তাহলে বিভাজন মানে হলো ভাগ হওয়া, অর্থাৎ পৃথক আলাদা আলাদা নতুন নতুন তৈরি হওয়া। যেমন দেখো একটা উদ্ভিদের বর্ধনশীল অঙ্গ, মূল, এই যে বর্ধনশীল অঙ্গ, তো অর্থাৎ আমরা সর্ব উপরে যে পাতাটা দেখতে পাই,
সাধারণত কী থাকে, ছোট থাকে। আস্তে আস্তে এই পাতাটাই কি হয়, বৃদ্ধি পায়। বৃদ্ধি পেয়ে গাছটাও আরও কী হয়ে যায়, বেড়ে যায়। বৃদ্ধি পেয়ে আস্তে এইভাবে কী হয়, ছোটো ওই সামনের ওইগুলো অর্থাৎ ছোটো পাতাগুলো অর্থাৎ বর্ধের উপরের পাতাগুলো কী হয়, আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে সে বর্ধন হয় এবং মূলে এর বৃদ্ধি ঘটে। তো কিভাবে এই বিভাজনটা ঘটে, দেখো যদি এভাবে প্রথমে ছোট্ট এরকম ছিল একটা পাতা দেখাই, যে এরকমভাবে ভাগ হয়ে কী হয়েছে, একটা পাতা তৈরি হয়েছে। দেখো একটার পর একটা ভাগ হয়ে আলাদা আলাদা একটা কোষ তৈরি হয়ে সে কী হয়েছে, সে তার অঙ্গকে বৃদ্ধি করছে। তো এইভাবে কি, এটা হলো ভাজক টিস্যুর কাজ। আবার মূলের দিকেও এরকম বৃদ্ধি পেয়ে পেয়ে সে গাছটা কী হয়, বড়। তো ছোট্ট একটা বীজ অঙ্কুরিত অর্থাৎ একেবারে এরকম ছোট একটা বীজ দিয়ে সে কী হয়, আস্তে আস্তে এভাবে তার কোষের বৃদ্ধি পেয়ে পেয়ে আস্তে আস্তে সে বিশাল একটা বট গাছে তৈরি হয়ে যায়। তাহলে এটা হলো উদ্ভিদের বর্ধনশীল অঙ্গে ঘটে, মূলে ঘটে এবং কাণ্ডে ঘটে এই কোষ বিভাজনটা। তো এই ভিতরেগুলা, এই যে কোষের ভিতরে যে ছোটো ফোটা ফোটা আমরা দিচ্ছি, এটা হলো নিউক্লিয়াস। তো এরকমের প্রত্যেকটা কোষের কি থেকে নিউক্লিয়াস থাকে এবং এভাবে কোষ বৃদ্ধি পেয়ে পেয়ে একটা অঙ্গ বিশালাকার হয়ে থাকে। তো এটার ভাজক টিস্যু। তো ভাজক টিস্যুটা এরকমই সাধারণত। আর একটা চিত্র দেখাই। এটা হলো ভাজক টিস্যু, অর্থাৎ একটার থেকে আবার আর একটা নতুন কোষের সৃষ্টি হয়েছে, আবার একটা থেকে আবার একটা নতুন কোষের সৃষ্টি হয়ে হয়ে কী হয়েছে, একটা দেহ বিশালাকার হয়েছে। তো এটা হলো নিউক্লিয়াস। এটা হলো কোষ প্রাচীর। কোষ প্রাচীর এবং আছে এই যে ভিতরে দানা দানা, এটাকে বলা হয় সাইটোপ্লাজম। সাইটোপ্লাজম। তো এভাবে সাধারণত আমাদের কি হয়, এই ভাজক টিস্যুটা এভাবে বৃদ্ধি পেয়ে পেয়ে তার দেহের আকার আকৃতি বড় করে। তো ভাজক টিস্যুর কাজ আমরা দেখি, ভাজক টিস্যু কী কাজ করে। ভাজক টিস্যুর কাজ, কোষের বৃদ্ধি করে। কোষের বৃদ্ধি ঘটে। তারপরে কি হয়, বৃদ্ধি পেয়ে পেয়ে তার আকার আকৃতি অর্থাৎ দৈর্ঘ্য প্রস্থ বাড়ে, দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি পায়। কোষের বিভাজন করে। তো তাহলে দেখো, যদি ভাজক টিস্যুর কাজ কি, কোষের বৃদ্ধি ঘটে, দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করে, কোষের বিভাজন করে থাকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে ভাজক মানে ভাগ হওয়া, অর্থাৎ একটা কোষ থেকে আরও অসংখ্য কোষের সৃষ্টি হয়ে আমাদের কী আছে, দেহটা বৃদ্ধি পেয়েছে। তো এইভাবে তোমার ভাজক টিস্যু এই কাজগুলো করে থাকে। এইবার আসি আমরা স্থায়ী টিস্যুতে। স্থায়ী টিস্যু, এটা হলো স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যু কি,
স্থায়ী মানে তো আমরা সবাই বুঝি যে স্থায়ী যা থাকে সেটা তো। তাহলে মনে করো যে একটা পাতা এভাবে তৈরি হয়ে গেছে, এটা আর কি হবে না, এর আকার আকৃতি আর বৃদ্ধি পাবে না, অর্থাৎ এটা এভাবে যে তৈরি হয়ে গেল, প্রত্যেকটা কোষের বৃদ্ধি পেয়ে পেয়ে এখন সে পরিপূর্ণ একটা পাতা, তাই না? এখন এটা আর কী হবে না, আর বাড়বে না। তো না বাড়ার ফলে তো এটা কী হলো, স্থায়ী হয়ে গেল। অর্থাৎ স্থায়ী টিস্যু হলো ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে যা আর কি হবে না, এর বৃদ্ধি হবে না আর ভাগ হবে না, সেটা কি বলা হয়, স্থায়ী টিস্যু। তাহলে এটা হলো সেই স্থায়ী টিস্যু, এটা পাতাটা পরিপূর্ণ হয়ে গেছে, এখন আর এটা বাড়বে না। তো স্থায়ী টিস্যুর কাজ কি? স্থায়ী টিস্যুর কাজ হলো ভাজক টিস্যু চিত্রটা একে দেখাই, যেরকম থাকে। এটা নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, এবং এটা কোষ প্রাচীর। তো এইটা হলো তোমার এই স্থায়ী টিস্যুর চিত্র। তো এই যে এভাবে আমাদের কি করে, ভাজক টিস্যু গেল, স্থায়ী টিস্যু এই জোড়া। তো স্থায়ী টিস্যুর কাজ কি? স্থায়ী টিস্যুর কাজ হলো খাদ্য তৈরি করা, খাদ্য তৈরি করে স্থায়ী টিস্যু। তারপরে দেহের দৃঢ়তা প্রদান করে, খাদ্য পরিবহন করে থাকে। তাহলে এটা হলো স্থায়ী টিস্যুর কাজ। স্থায়ী টিস্যুটা আবার আমরা একটু জানি। স্থায়ী টিস্যু হলো সেই টিস্যু যে টিস্যু ভাজক টিস্যু থেকে উৎপন্ন হয়ে সে আর নতুন কোনো কোষের সৃষ্টি করবে না, স্থায়ী রূপ ধারণ করবে, সেটাকে বলা হয় স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুর চিত্র এই। আর কাজ হলো খাদ্য তৈরি করে। দেহের ভিতরে যখন পাতার তৈরি হয়ে যায় তখন সে কী করে, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া সে খাদ্য তৈরি করে, দেহের দৃঢ়তা অর্থাৎ দেহের যেটা প্রদান করে, এবং খাদ্য পরিবহন করে, অর্থাৎ এক স্থান থেকে তার দেহের ভিতরে সর্বত্র খাদ্য পৌঁছানোর কাজগুলো করে থাকে। তো এইটা গেল তোমার উদ্ভিদ টিস্যুর যে দুই প্রকার, ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর কাজ এবং এর বৈশিষ্ট্য। এইবার আসি আমরা প্রাণী টিস্যুতে। প্রাণী টিস্যু মানে আমাদের যে টিস্যুগুলা, যেমন আমরা হাঁটাচলা করি, কি দিয়ে হাঁটাচলা করি, পা দিয়ে হাঁটাচলা করি। আমরা খাবার গ্রহণ করি, আমরা শ্বাস গ্রহণ করি, তাই না? এই যে বিভিন্ন প্রকারের কাজ আমরা করে থাকি, এগুলো এক একটা অঙ্গের মাধ্যমে আমরা এই কাজগুলো করি। তো এই অঙ্গগুলা কেই বলা হয় টিস্যু, অর্থাৎ কতগুলো কোষ একত্রিত হয়ে যে অঙ্গটা গঠন করছে এবং সে আলাদা আলাদা একটা কাজ করতেছে, সেটা কি বলা হয় টিস্যু। তো এই যে আমাদের এই মানে আমাদের দেহের যে বিভিন্ন অঙ্গ বা টিস্যুগুলা এই যে এক কাজ করে, এর উপর ভিত্তি করে প্রাণী টিস্যুকে 4টা ভাগে ভাগ করা যায়। 4 ভাগে প্রাণী টিস্যু 4 প্রকারের হয়। দেখো যে আবরণী টিস্যু, আবরণী বা এপিথেলিয়াম, টিস্যু। দেখো প্রাণী টিস্যু কয় প্রকার হয়, 4 প্রকারের। একটা আবরণী বা এপিথেলিয়াম টিস্যু, তারপরে আছে যোজক টিস্যু, তারপর আছে পেশি টিস্যু এবং স্নায়ু টিস্যু। এই 4 ধরনের টিস্যু হয়ে থাকে। তো আমরা এই 4 প্রকারেরই আলোচনা করব। তাই আমরা দেখো প্রথমে আমরা আবরণী টিস্যু বা এপিথেলিয়াম টিস্যু সম্পর্কে আমরা আলোচনা করি। দেখো আবরণ মানেই আমরা বুঝি একটা প্রলেপ, পর্দা, তাই না? যেমন দেখো যে আমাদের শরীরের উপর একটা কি দেওয়া আছে,
আবরণ দেওয়া আছে, যেমন চামড়া, এই যে চামড়াটা দেওয়া আছে, এই চামড়াটা কি আবরণী টিস্যু। তারপরে মুখের ভিতরের যে আমাদের মুখ গহ্বর, এই গহ্বরের ভিতরে যে পাতলা একটা পর্দা দেওয়া আছে, এটাকে বলা হয় আবরণী টিস্যু। তো এই ধরনের টিস্যু অর্থাৎ আবরণ সৃষ্টি করে, দেহের অঙ্গের কি করে আবরণ সৃষ্টি করে এবং দেহের দৃঢ়তাকে ঠিকঠাক মতো রাখে। এর যদি আমাদের দেহ মনে করো যে এই আবরণ না থাকতো তাহলে কেমন হতো, দেহের ভিতরের অঙ্গের প্রত্যঙ্গের যে যা কিছু আছে সব কিছু কি দেখা যেত, তাহলে এটা স্বাভাবিকভাবে চলতে পারতো না, এটা চলা সম্ভব হতো না। তো এই কারণে আমাদের দেহের উপরে কি আছে, একটা আবরণ অর্থাৎ চামড়াটা আছে, এটাকে বলা হয় আবরণ টিস্যু। আবরণ টিস্যুর কাজ কি? আবরণ টিস্যুর কাজ হলো দেহের দৃঢ়তা প্রদান করে, বাইরের ময়লা থেকে মুক্ত রাখে, রোগ প্রতিরোধী হয়, রোগ প্রতিরোধ করে। আরও অনেক কাজ আছে, তো আমরা এগুলো জানি যে দেহের দৃঢ়তা প্রদান করে, বাইরের ময়লা থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ করে। এগুলো হলো তোমার আবরণী টিস্যু বা এপিথেলিয়াম টিস্যুর কাজ বা বৈশিষ্ট্য। তাহলে আমরা আবরণী টিস্যু বলতে কি বুঝি, যে আমাদের দেহের যে আবরণটা, যে চামড়াটা, এটা হলো আবরণ টিস্যু। আর আবরণ টিস্যু কী কাজ করে? দেহের দৃঢ়তা প্রদান করে, বাইরের ময়লা থেকে রক্ষা করে, রোগ প্রতিরোধ করে এবং বিভিন্ন স্তরে সাজানো থাকে, বিভিন্ন স্তরে সাজানো থাকে। এটা হলো আমাদের আবরণী টিস্যু। এবার আসি আমরা পেশি টিস্যু। দেখো পেশি টিস্যু, পেশি বা মাসকুলার টিস্যু। পেশি টিস্যু বা মাসকুলার টিস্যু। পেশি বলতেই আমরা বুঝি কি, যে আমাদের হাতের যে একটা, কারণ এটা একটা পেশি, তাই না? পায়ের এই যে পা, এটা একটা পেশি। পায়ের এই যে আঙুল, হাতের যে আঙুল, এগুলো এক ধরনের পেশি, তাই না? এই পেশি সাধারণত দুই ধরনের হয়, একটা ঐচ্ছিক পেশি আর একটা হলো অনৈচ্ছিক পেশি। কয় ধরনের? দুই ধরনের। পেশি বা মাসকুলার টিস্যু অর্থাৎ আমাদের দেহের যে পেশিগুলা, এই যে মানে বাহিরের যে পেশি বা ভিতরের পেশি, এগুলা সাধারণত কয় ধরনের হয়? দুই ধরনের। একটা হলো ঐচ্ছিক পেশি, আর একটা হলো অনৈচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি এবং অনৈচ্ছিক পেশি। এবার তোমরা সবাই বুঝতে পারছো যে ঐচ্ছিক কি আর অনৈচ্ছিক কি। ঐচ্ছিক হলো যা ইচ্ছা করে কি করা যায়, চালনা করা যায়, চালাইতে পারি। আমরা নিজেরা ইচ্ছা করে কোন ধরনের পেশিগুলো চালাতে পারি সবাই আমরা জানি। যেমন এই যে একটা আঙ্গুল, এই আঙ্গুলটা এরকম ভাঁজ করলাম, আমি ইচ্ছা করলাম তাই আমি ভাঁজ করে ফেলতে পারলাম। এই হাতের পুরোটা আমি কি করলাম, মুঠ করে নিলাম, অর্থাৎ আমি নিজে ইচ্ছা করছি বিধায় হাতের আঙ্গুলটা কী হয়ে গেছে, মুঠ হয়ে গেছে। আবার এটা সোজা করলাম, এই যে বাঁকা করলাম, অর্থাৎ আমার পেশিটাকে আমি ইচ্ছাভাবে কী করতে পারতেছি, লাড়াতে চালাতে পারতেছি। আমার এই যে পাটা আমি কি করতে পারতেছি, এই যে উঠাইতে পারতেছি, বাঁকা করতে পারতেছি, সোজা করতে পারতেছি। অর্থাৎ যেইটা ঐচ্ছিক পেশি হলো যেই পেশিগুলো আমরা ইচ্ছাকৃতভাবে নাড়াইতে চাড়াইতে পারি, সেটাকে বলা হয় ঐচ্ছিক পেশি। আর অনৈচ্ছিক পেশি যেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে লড়াইতে পারি না, যেমন হৃদপেশি,
হৃদ পেশি। তারপরে আছে শ্বাসনালী, হৃদপেশি, পাকস্থলী, অন্ননালী। এগুলো আমরা কি ইচ্ছাকৃতভাবে কিন্তু এগুলোর কাজ করতে পারি না। আমরা এই হৃদপেশি কি তুমি কি ইচ্ছা করলে হৃদপেশিটাকে চালাইতে পারবা? হৃদের পেশির কাজ কি? রক্ত পরিবহন করা, কার্বন ডাইঅক্সাইডযুক্ত রক্ত, অক্সিজেনযুক্ত রক্ত, এটা কি করে দেহের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সর্বত্র এটা পৌঁছানোর কাজ আমাদের দেহের ভিতরে। তো এইটা আমরা কি ইচ্ছা করলে আমরা বন্ধ করতে পারি না। আমরা ইচ্ছা করলে এটা বন্ধ করতে পারি না, চালাইতেও পারি না। পাকস্থলে যেমন পাকস্থলের ভিতরে যে কার্যক্রমগুলো হচ্ছে এগুলোকে আমরা নিজেরা পারি না। তারপরে অন্ননালী, আমরা যে খাবারটা আমরা গিলতেছি ভিতর দিয়ে যাচ্ছে, এটাকে আমরা ইচ্ছা করলে বন্ধ করতে পারি, ইচ্ছা করলে করতে পারি না। তো এই যে অনিচ্ছিক পেশি হলো যেই পেশিগুলা আমরা ইচ্ছাকৃতভাবে লড়াইতে চালাইতে পারি না, সেগুলোকে বলা হয় ঐচ্ছিক পেশি। আর অনিচ্ছিক পেশি ঐচ্ছিক পেশি হলো যেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে লড়াইতে চালাইতে পারি, সেটাকে বলা হয় ঐচ্ছিক পেশি। আর অনিচ্ছিক পেশি হলো যেগুলো আমরা ইচ্ছাকৃতভাবে কাজ করতে পারি না, লড়াইতে চালাইতে পারি না, সেটাকে বলা হয় অনিচ্ছিক পেশি। তাহলে অনিচ্ছিক পেশির ভিতরে আছে হৃদপেশি, পাকস্থলী, অন্ননালী। এইগুলা হলো আমাদের। তাহলে কি গেল, পেশি বা মাসকুলার টিস্যু কয় ধরনের? 2 ধরনের। একটা হলো ঐচ্ছিক পেশি আর একটা হচ্ছে অনিচ্ছিক পেশি। তাহলে ঐচ্ছিক পেশি হলো যা নিজে নিজে আমরা ইচ্ছাকৃতভাবে চালাইতে পারি, আর অনিচ্ছিক পেশি হলো যা আমরা ইচ্ছাকৃতভাবে এই কাজগুলো করতে পারি না, সেটাকে বলা হয় অনিচ্ছিক পেশি। এইবার আসি আমরা যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। আচ্ছা, যোজক মানে কি করা? সংযোগ স্থাপন করা, তাই না? কানেকটিভ মানে কি? সংযোগ দেওয়া, অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানের সংযোগ। অর্থাৎ যেই টিস্যু এক স্থান থেকে অন্য স্থানের সংযোগ বহন করে সেটাকে বলা হয় যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। তাহলে এই ধরনের টিস্যু কোনগুলা? যেমন হাড়, তারপরে মেদ, রক্ত, এগুলা কি সাধারণত যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যু। যেমন হাড় আমাদের দেহের কাজগুলো কি করে? হাড়ের কাজ কি? আমাদের দেহের দৃঢ়তাকে প্রদান করা, আমাদের দেহের ভর প্রদান করা, এটাই হলো কিসের কাজ? হাড়ের কাজ, তাই না? তাহলে এটা কি করতেছে? আমাদের প্রথমে একেবারে পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আমাদের কি আছে? এই হাড়গুলো আছে। তাহলে এগুলা কি যোজক টিস্যু বা কানেকটিভ টিস্যুর বৈশিষ্ট্য, কাজ। যেমন মেদ তো চর্বি, তাই না? আমাদের দেহের সব জায়গায় চর্বি কি আছে? অর্থাৎ এক স্থান থেকে অন্য স্থানের প্রত্যেকটা এসে আমাদের কি আছে? চর্বি আছে। রক্ত, অর্থাৎ রক্ত এই যে অক্সিজেন বহন করে বা বিভিন্ন রকম পাচক রস বহন করে এক স্থান থেকে অন্য স্থানে কি করে? নিয়ে যাচ্ছে। অর্থাৎ আমাদের পা থেকে শুরু করে মাথা পর্যন্ত রক্ত পরিবহন হচ্ছে, চলাচল করতেছে, এটাকেই বলা হয় রক্ত। তাহলে সংযোগ স্থাপন করতেছে। তাহলে যোজক টিস্যুর কাজ হলো এক স্থান থেকে অন্য স্থানে কি করা? সংযোগ স্থাপন করা। তাহলে আমরা আবরণ টিস্যু জানলাম, পেশি টিস্যু জানলাম, আর যোজক টিস্যু জানলাম। এইবার আমরা আসি স্নায়ু টিস্যুতে। স্নায়ু টিস্যু, স্নায়ু টিস্যু। তো দেখো এবার আমরা জানবো স্নায়ু টিস্যু সম্পর্কে। স্নায়ু আমাদের যে সংবেদী যে অঙ্গগুলা, অর্থাৎ আমাদের উদ্দীপনায় সাড়া দেয়, হ্যাঁ, উদ্দীপনায় সাড়া দিয়ে প্রতিবেদন সৃষ্টি করে, সেটাকেই হলো স্নায়ু টিস্যু। স্নায়ু টিস্যুর কাজ কি করে? উদ্দীপনায় সাড়া দিয়ে প্রতিবেদন সৃষ্টি করে। স্নায়ু টিস্যু সাধারণত কয়টি অংশ থাকে? 3টি অংশ, অ্যাক্সন, ডেনড্রন এবং নিউরন। অ্যাক্সন, ডেনড্রন এবং নিউরন অর্থাৎ দেহকোষ। তো দেখো যে এই স্নায়ু টিস্যুটা কেমন দেখতে।
অ্যাকশন ডেনড্রন দেহকোষ। তো এই যে এটা হলো স্নায়ু টিস্যু, বুঝা গেল? তো এই স্নায়ু টিস্যু কী করে? উদ্দীপনায় সাড়া দেয়। যেমন মনে করো যে আমরা চোখ দিয়ে দেখি, আমরা অনুভব করি। এই যে অনুভব করাটা কীভাবে হয়? এই স্নায়ু টিস্যুর মাধ্যমে হয়। যেমন তোমার মনে করো পিঠে একটা অথবা হাতে একটা মশা পড়ছে, এই মশাটা পড়লে পরে চোখের স্নায়ু মানে তোমার তোমার দেহের যে স্নায়ু টিস্যুটা আছে এটা খবর দিচ্ছে মস্তিষ্ককে। মস্তিষ্ক এবার খবর দিল কাকে? চোখকে। চোখ তুমি দেখো যে এখানে কি আছে, চোখ এবার দেখলো কি এখানে একটা মশা আছে। চোখ এবার খবর দিয়ে দিল মস্তিষ্ক এটা কি একটা মশা। এবার মস্তিষ্ক আবার হাতকে খবর দিয়ে দিল যে তুমি এবার কি করো, আস্তে একটা থাবা মারো, তাহলে মশাটা কি যাবে? মারা যাবে। তাহলে এই যে প্রতিবেদন সৃষ্টি অর্থাৎ উদ্দীপনায় যে সাড়া দিয়ে যে আমাদের প্রতিবেদন সৃষ্টি করলো, সেটাই হলো স্নায়ু টিস্যুর মূলত কাজ। তাহলে এই যে যাবতীয় অর্থাৎ আমরা স্বাদ গ্রহণ করি, তাই না? আমাদের জিহ্বার মাধ্যমে আমরা স্বাদ গ্রহণ করি। তো এটাও আমার জিহ্বা যায়, যখন স্বাদ গ্রন্থি আছে, কোষ আছে, এটা আবার মস্তিষ্কে খবর পাঠায়। এরকমের বিভিন্ন রকম যে আমরা বিভিন্ন কালারের জিনিস দেখি, আমরা ফুল দেখি, গোলাপ দেখি, জবা দেখি, বিভিন্ন কালারের লাল, কমলা, হলুদ, বেগুনি যা কিছু দেখি না করে চোখের মাধ্যমে দেখি। তাহলে এই চোখের ভিতরে যে স্নায়ু কোষগুলো আছে এটা কি করে? মস্তিষ্কে খবর দেয়, আবার মস্তিষ্কে এটা অনুভবের যে অর্থাৎ উদ্দীপনাতে একটা প্রতিবেদন তৈরি করে। সেটাই হলো মূলত স্নায়ু টিস্যুর বা স্নায়ু টিস্যুর কাজ। তাহলে স্নায়ু টিস্যুটা দেখতে এরকম, ঠিক আছে? অ্যাকশন, দেহকোষ, ডেনড্রন। আর এর ভিতরে যা আছে এটা হলো নিউক্লিয়াস। এটা কি? নিউক্লিয়াস। আর এই যে ফোটা এটা হলো সাইটোপ্লাজম। তো তাহলে আমরা আজকে উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য, প্রাণী টিস্যুর বৈশিষ্ট্য, উদ্ভিদ টিস্যুর বৈশিষ্ট্য, কাজ এগুলো আমরা আজকে জানতে পারলাম। এবং এই ভিডিওটার মাধ্যমে আমাদের দ্বিতীয় অধ্যায় শেষ হয়ে গেল। তোমাদের একটা বাড়ির কাজ থাকবে। বাড়ির কাজটা হলো যে দেখো তোমাদের যে বাড়ির কাজ থাকবে, একটা তুমি চোখ বন্ধ করো, দেখতে পাও কি? কারণ কান বন্ধ করো, কিছু শুনতে পাচ্ছ কি? তুমি পড়া মনে রাখো কিভাবে এই কাজগুলো করতে তোমার দেহের কোন অঙ্গগুলো সাহায্য করে, তার একটা চিত্র অঙ্কন করো এবং বিভিন্ন অংশ চিহ্নিত করবা। এটা তোমাদের বাড়ির কাজ। সবাইকে ধন্যবাদ।